বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ভগ্নাংশ অধ্যায়ের, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় যে ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী 6-এর খ অনুশীলনীর প্রশ্নগুলো আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখেন, আমাদেরকে 1 নম্বরে বলা আছে হিসাব করো। এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, আমরা যদি একটু লক্ষ্য করি। তো দেখেন, 1 নম্বরে দেওয়া আছে 2/3 গুণন 4। তো এটাকে হচ্ছে আমাদের গুণন করতে হবে। তো আমরা জানি ভগ্নাংশের গুণনের ক্ষেত্রে, ঠিক আছে, 2/3 এটা একটা ভগ্নাংশ, 4 যেহেতু পূর্ণ সংখ্যা, তো এটাকে আমরা একটা ভগ্নাংশ চিন্তা করতে পারি কিভাবে, যে 4-এর নিচে আমরা মনে মনে 1 ধরতে পারি। তো 4-এর নিচে যদি আমরা মনে মনে 1 ধরি তাহলে 4/1 একটা ভগ্নাংশ হয়। তাহলে 2/3 একটা ভগ্নাংশ গুণন 4/1 একটা ভগ্নাংশ। তো ভগ্নাংশের গুণনের ক্ষেত্রে লব লব গুণ হয়, হর হর গুণ হয়। তো দেখেন 2 আর 4, যেহেতু 4/1 ভগ্নাংশের লব হচ্ছে 4, তাহলে 2 গুণন 4, আর নিচে হচ্ছে এই ভগ্নাংশের হর 3, এই ভগ্নাংশের হর হচ্ছে 1। তো 3 আর 1 গুণ করলে 3 অক্ষে 3 হবে, তাহলে 4 2 8, নিচে হচ্ছে 3। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যান্সার। সেমভাবে এই ভগ্নাংশের লব হচ্ছে 3, এই ভগ্নাংশের লবও 3, তাহলে 3 আর 3 গুণন করতে হবে, নিচে 5, এই ভগ্নাংশের হর 1, 5 আর 1 5 অক্ষে 5, তাহলে 3 3 9/5। তাহলে 3 নাম্বার যে প্রশ্নটা, তাহলে 5, এই ভগ্নাংশের লব হচ্ছে 3, তাহলে 5 গুণন 3, নিচে হচ্ছে এই ভগ্নাংশের হর 6, এই ভগ্নাংশের হর 1, 6 গুণন 1। ঠিক আছে, আমরা এইভাবেও চিন্তা করতে পারি। তাহলে 3 5 15, নিচে হচ্ছে কত, 6। তো এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি, 3 দ্বারা যদি কাটি তাহলে উপরে হয় 3 5 15, নিচে 3 2 6, 2, তাহলে 5/2। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা 4 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন, তাহলে 1/6 গুণন 9, তাহলে 1 গুণন 9, নিচে হলো 6 গুণন 1 অথবা 6, তাহলে 9 অক্ষে 9, নিচে হচ্ছে 6। তো 3 দ্বারা যদি কাটি তাহলে 3 3 9, উপরে হয় 3, 6কে 3 দ্বারা কাটলে 3 2 6। ঠিক আছে। সেমভাবে এটা 5 আর 2, 5 গুণন 2 7 গুণন 7, তাহলে 5 2 10, 7 7 49, 3 3 9, আর হচ্ছে 4 গুণন 8, 4 8 32। এরপরে যদি আমরা 7 নম্বর প্রশ্নটা লক্ষ্য করি, তাহলে 5 গুণন 3 6 গুণন 7, তাহলে 3 5 15, 6 7 42। আমরা যদি একটু কাটাকাটি করি 3 দ্বারা, তাহলে 3 5 15, 3 14 42, অর্থাৎ 5/14। এরপরে 8 নাম্বার 3 গুণন 7, এরপর হচ্ছে 8 গুণন 9। তো দেখেন, এই 3 আর 9 যদি আমরা কাটি, তাহলে যেহেতু গুণন আকারে আছে লব এবং হর, যদি গুণন আকারে থাকে তাহলে আমরা কি করতে পারবো, কাটাকাটি করতে পারবো। লবের যারা আছে তারা যদি গুণন আকারে থাকে, হরে যারা আছে তারা যদি গুণন আকারে থাকে, তাহলে উপর নিচ কাটাকাটি যায়। তাহলে 9 আর 3, 3 দ্বারা কাটলে 3 অক্ষে 3, 3 3 9। ঠিক আছে। 1 আর 7 গুণ করলে 7, 8 আর 3 3 8 24। এরপরে এটা 5 গুণন 4, নিচে হবে 8 গুণন 5। তো দেখেন, উপরেও 5 নিচেও 5, তাহলে 5 5 বাদ যাবে। 4 আর 8 যদি আমরা কাটি 4 দ্বারা, 4 অক্ষে 4, 4 2 8, তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 2, আর 1 গুণ করলে 2, অর্থাৎ 1/2। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি আমরা 10 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তাহলে 27 গুণন 8, নিচে হবে 12 গুণন 9। আমরা লিখলাম, তাহলে 27 আর 9 আমরা যদি 9 দ্বারা কাটি, 9 অক্ষে 9, 3 9 27, তাহলে 3। 8 আর 12কে যদি আমরা 4 দ্বারা কাটি, 4 2 8, 3 4 12। ঠিক আছে, এই 3 আর এই 3 আবার আমরা কাটাকাটি করতে পারি, তাহলে উপরে থাকে 2, নিচে হচ্ছে 1, 1 দ্বারা 2কে ভাগ করলে 2 হবে। এই ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে 21 গুণন 15, নিচে হবে 25 গুণন 14। তো আমরা লিখলাম। এখন দেখেন, আমরা যদি হচ্ছে 21 আর 14 কাটাকাটি করি, 21কে যদি 7 দ্বারা কাটি, 3 7 21, 14কে 7 দ্বারা কাটলে 7 2 14, অর্থাৎ যেটা দ্বারা কাটবো দুটাকেই একই সংখ্যা দ্বারা কাটতে হবে বা ভাগ করতে হবে। এরপরে 15 আর 25কে যদি আমরা 5 দ্বারা কাটি, তাহলে 3 5 15, 5 5 25। ঠিক আছে, তাহলে 3 আর 3, 3 3 9, 5 আর 2, 5 2 10। এরপরে যদি আমরা একটু 12 নম্বর প্রশ্নটা লক্ষ্য করি, দেখেন, তাহলে এখানে 15 গুণন 40, নিচে হবে 64 গুণন 21। তো আমরা যদি এই দুইটাকে একটু কাটি 3 দ্বারা, তাহলে 3 5 15 আর 3 7 21, দুটাকে 3 দ্বারা কাটলাম। আর এই দুটাকে যদি আমরা হচ্ছে প্রথমত 2 দ্বারা কাটি, 40কে 2 দ্বারা কাটলে 20 2 40 20, আবার 64কেও যদি 2 দ্বারা কাটি,
তাহলে 32 দুগুণ 64, ঠিক আছে। আবার হচ্ছে 20 আর 32কে আবার 2 দ্বারা কাটবো, 20কে 2 দ্বারা কাটলে 10, অর্থাৎ 10 দুগুণ 20, 10 হয়। 32কে 2 দ্বারা কাটলে আবার 16 হয়, ঠিক আছে। তো এই দুটাকে যদি আমরা আবার 2 দ্বারা কাটি, তো 10কে 2 দ্বারা কাটলে 5, আবার 16কে 2 দ্বারা কাটলে 8, ঠিক আছে। তাহলে 8 আর এখানে হচ্ছে 5। আর দেখেন এই 5 আর হচ্ছে 5 যদি আমরা এখন গুণন করি, 5 5 এ 25, 8 আর 7 যদি আমরা গুণ করি, 27 56। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখেন আমরা যদি একটু 13 নম্বর প্রশ্নটা লক্ষ্য করি, তাহলে এক্ষেত্রে দেখেন এটাকে যদি একটা ভগ্নাংশ চিন্তা করতে পারি আমরা, 2 এর নিচে 1 আমরা মনে মনে ধরে আমরা একটা ভগ্নাংশ চিন্তা করতে পারি। তাহলে গুণনের ক্ষেত্রে 2 গুণন 3, 1 গুণন 7 অথবা 7, তাহলে 3 দুগুণ 6, নিচে হলো 7। এরপরে এক্ষেত্রে কি হবে, তাহলে 10 গুণন 4, নিচে হবে 1 গুণন 5 অথবা 5। তাহলে 5 আর 10 যদি আমরা 2 দ্বারা কাটি, 10কে 2 দ্বারা কাটলে 5 দ্বারা কাটলে 5 দুগুণ 10, 5কে 5 দ্বারা কাটলে 1, তাহলে 4 দুগুণ 8, 1 দ্বারা 8কে ভাগ করলে 8 হবে। এরপরে দেখেন আমরা যদি 15 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তাহলে এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এগুলোকে আমাদের আগে কি করতে হবে, অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে, এরপরে আমরা গুণন করব। তো অপরকৃত ভগ্নাংশের ক্ষেত্রে পরিণত করার ক্ষেত্রে কি করতে হবে, এই যে পূর্ণ অংশ আর হচ্ছে হর, ঠিক আছে, পূর্ণ অংশ আর হর গুণন করব। এই ভগ্নাংশটার ক্ষেত্রে পূর্ণ অংশ আর হর গুণন করে তার সাথে লব যোগ করে যেটা হবে সেটা হবে লব, আর হর নিচে যেটা আছে সেটাই থাকবে। 3 আর 4, 3 4 12, 12 আর 1 13, তাহলে উপরে হবে লব হবে 13, আর হর যে 4 ছিল সেই 4 থাকবে। আর এটা তো আমাদের প্রকৃত ভগ্নাংশ যেটা ছিল সেটাই লিখলাম। তো এখন লব লব গুণ হর হর গুণ 13 গুণন 2, 4 গুণন 13, ঠিক আছে। তাহলে উপরে আর নিচে 13 13 বাদ যায়, 4 আর 2কে যদি আমরা 2 দ্বারা কাটি, 2 অক্ষে 2, 2 দুগুণ 4, তাহলে 1 আর 1 গুণ করলে 1, নিচে হচ্ছে 2, তাহলে 1/2, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের 15 নম্বরের অ্যান্সার। এরপরে যদি আমরা হচ্ছে 16 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন তো এখানে 10 রাখলাম, এটা যেহেতু মিশ্র অপরকৃত করে নেব। 5 আর 2, 5 দুগুণ 10, তার সাথে 4 যোগ করব, তাহলে 10 আর 4 14, তাহলে লব হবে 14, আর হর যেটা ছিল সেটাই হবে হর। তো এখন আমরা 10কে ভগ্নাংশ যদি চিন্তা করি, তাহলে 10-এর নিচে 1 মনে মনে ধরতে পারি, তাহলে লব হলো 10, এই ভগ্নাংশের লব হলো 14, তাহলে 10 আর 14 গুণন আকারে রাখলাম, আর নিচেই 1 আর 5 গুণন করতে পারি, অথবা শুধু 5 লিখতে পারি। তো 10 আর 5 আমরা যদি কাটাকাটি করি, 10কে 5 দ্বারা ভাগ করলে 2, 5কে 5 দ্বারা ভাগ করলে 1, তাহলে 2 আর হচ্ছে 14 গুণ করলে কত হয়, 14 দুগুণ 28, তাকে 1 দ্বারা ভাগ করলে 28 হবে, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে 2 নম্বর প্রশ্নটা আছে, আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন এখানে বলা আছে যে একটি হোস্টেলে প্রতিদিন 2 সমস্ত 7 ভাগের 1 কুইন্টাল চাল লাগে, হোস্টেলটিতে 1 সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে। একটু ভালো করে লক্ষ্য করেন, আমাদের প্রতিদিন বলতে একদিন, প্রতিদিন অর্থাৎ একদিনে এত কুইন্টাল চাল লাগে। তাহলে হোস্টেলটিতে 1 সপ্তাহে, তাহলে একদিনে যেটা লাগে আমাদের এখন বলতেছি 1 সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে। একদিনে যদি এত কুইন্টাল লাগে, তাহলে 1 সপ্তাহ সমান আমরা জানি 7 দিন, তাহলে একদিনে যেটা লাগে সেটাকে যদি আমরা 1 সপ্তাহ বা 7 দিন দ্বারা গুণ করি, তাহলে আমাদের 1 সপ্তাহে বা 7 দিনে কত কুইন্টাল চাল লাগবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখেন আমরা এখানে লিখেছি যে আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে একদিনে চাল লাগে হচ্ছে এত কুইন্টাল, তাহলে 7 দিনে লাগবে কত, তাহলে আমরা হচ্ছে কি করব, 7 দ্বারা গুণ করব। তো এখানে অবশ্যই একটা বিষয় মনে রাখার চেষ্টা করবেন, যার মান বের করতে হয় তাকে আমরা রাখবো হচ্ছে প্রথম লাইনের শেষে। তো আমাদেরকে এখানে দেখেন কত কুইন্টাল চাল লাগবে, তাহলে এই চাল বের করতে বলা হচ্ছে, এই কারণে আমরা হচ্ছে আমাদের প্রথমে যে ক্লুটা দেওয়া ছিল সেই ক্লু অনুযায়ী চালটা আমরা রেখেছি হলো লাস্টে। যেহেতু চাল বের করতে হবে, যেটার মান বের করব সেটা রাখবো হচ্ছে লাস্টে। তাহলে একদিনে এত কুইন্টাল চাল লাগে, তাহলে একদিনে এত কুইন্টাল চাল লাগে। এখন 7 দিনে, তো এটাকে হচ্ছে 7 দ্বারা গুণ করব, ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে মিশ্র, অপরকৃত যদি করে নেই, তাহলে 7 দুগুণ 14, আর 1 15, আর নিচে হচ্ছে 7 গুণন 7। তো আমরা হচ্ছে 7 7 কাটতে পারি, তাহলে থাকে হচ্ছে 15, তাহলে 15 কুইন্টাল চাল লাগে, ঠিক আছে। 1 সপ্তাহে কত কুইন্টাল চাল লাগে, 15 কুইন্টাল চাল লাগে। আশা করি বুঝতে পেরেছি। এরপরে দেখেন আমরা যদি 3 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে কি বলা আছে যে একটি ধাতব নলের 1 মিটারের ওজন 3 সমস্ত 4 ভাগের 1 কেজি, ঠিক আছে।
এখন বলা হচ্ছে যে নলটির 5/3 মিটারের ওজন কত কেজি। ঠিক আছে, তাহলে 1 মিটারের ওজন যদি এত কেজি হয়, সেই 1 মিটারের 5/3 মিটারের ওজন কত কেজি হবে। 1 মিটারকে 5 ভাগ করে তারে 5/3 মিটারের ওজন কত কেজি হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, তো দেখেন আমাদেরকে আসলে এখানে কি দেওয়া আছে, একটা পূর্ণ অংশের মান দেওয়া আছে। ঠিক আছে, 1 মিটার এটা হচ্ছে আমরা একটা পূর্ণ অংশ দেখতে পারতেছি। তো 1 মিটারের ওজন দেওয়া আছে হলো একটা ভগ্নাংশ, আর আমাদেরকে আবার বলতেছি যে নলটির এত মিটার। তো এটা কি একটা ভগ্নাংশ না? আমাদের পূর্ণ অংশের মান দেওয়া আছে ভগ্নাংশ, আর ভগ্নাংশের মান আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তো দেখেন আমরা আগে প্রথম লাইন, আচ্ছা আমাদেরকে এখানে কি বের করতে বলছে, নলটির এত মিটারের ওজন কত কেজি, তাহলে কেজি বের করতে বলতিছে। তো সেটা আমরা রাখবো হচ্ছে প্রথম লাইনের শেষে। ঠিক আছে, যার মান বের করতে হবে তাকে আমরা রাখবো প্রথম লাইনের শেষে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 1 মিটারের ওজন হচ্ছে এত কেজি, এই কেজিটা আমরা লাস্টে রাখবো। তাহলে 1 মিটারের ওজন হচ্ছে 3/4 কেজি। তো এখন এখানে অবশ্যই ভালোভাবে মনে রাখবেন, তাহলে আমাদের একটা পূর্ণ অংশের মান দেওয়া আছে হচ্ছে ভগ্নাংশ। তো আমাদের এখন ভগ্নাংশের মান বের করতে বলছে যে 3/5 মিটারের ওজন কত কেজি, তাহলে এটা একটা ভগ্নাংশ। তো যখনই আমরা ভগ্নাংশের মান বের করব তখনই আমরা হচ্ছে গুণন করব, এই কথাটা অবশ্যই মনে রাখবো। পূর্ণ অংশের মান দেওয়া থাক যদি থাকে আর যদি ভগ্নাংশের মান বের করতে বলে তখন আমরা কি করব, গুণন করব। তাহলে এই যে 3 ভাগ এত মিটারের ওজন হবে 3/1/4, এই যেটা লাস্টে থাকবে সেটা এখানে লিখব, এর লিখব, লিখে আমরা এই অংশটা লিখব, এর মানে হচ্ছে গুণন। তো এখানে আমরা গুণন চিহ্ন দিয়ে দিলাম। এটা যেহেতু আমাদের কি ছিল, একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা যদি অবর্কিত করি তাহলে 3 4 12 আর 1 13 আর নিচে হচ্ছে 4। তো 13 গুণন 3, যেহেতু আমরা জানি গুণনের ক্ষেত্রে লব লব গুণ হর হর গুণ, তাহলে 13 গুণন 3 4 গুণন 5, তাহলে 3 13 39 আর হচ্ছে 4 5 20। ঠিক আছে, তো এখন দেখেন আমরা যদি এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে 39কে 20 দ্বারা যদি ভাগ করি, 39-এর ভিতরে 20 একবার যায়, 20কে 20, এখানে অবশিষ্ট থাকে হচ্ছে 19। তো যেটা অবশিষ্ট থাকে মিশ্র অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করার ক্ষেত্রে সেটা যাবে হচ্ছে লবে, আর যে ভাগফল সেটা হবে পূর্ণ অংশ, আর এখানে যেটা হর ছিল সেই হরটাই থাকবে। তাহলে 1/20 এত কেজি। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা যদি 4 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন খুব সুন্দর করে একটু লক্ষ্য করেন সবাই। এখানে কি বলা আছে যে 1 ডেসিলিটার রং দ্বারা 9/8 বর্গমিটার রঙিন করা যায়, তাহলে 8/5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে। ঠিক আছে, তো দেখেন 1 ডেসিলিটার রং দ্বারা আমাদের 9/8 বর্গমিটার রঙিন করা যায়, 8/5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে, কত বর্গমিটার রঙিন করা যাবে। তাহলে যেটা বের করতে বলতেছে সেটা আমরা কোথায় রাখবো, প্রথম লাইনের শেষে রাখবো। তো আমরা তাহলে এখান থেকে লিখতে পারি যে 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 9/8 বর্গমিটার। সেটা আমরা এখানে লিখেছি, যেহেতু আমাদের হচ্ছে রং কত বর্গমিটার রঙিন করা যায় সেটা বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 9/8 বর্গমিটার। তো আমাদের এই যে প্রথম লাইনটা যদি লক্ষ্য করি, এখানে আমাদের একটা পূর্ণ অংশের মান দেওয়া আছে ভগ্নাংশ, আর এখানে আবার বলা হচ্ছে যে 8/5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে। তো এটা হচ্ছে একটা ভগ্নাংশ। তো আমাদেরকে যদি পূর্ণ অংশের মান দেওয়া থাকে আর ভগ্নাংশের মান বের করতে বলে তাহলে কি করতে হবে, অবশ্যই গুণন করতে হবে। এই কথাটা আমরা অবশ্যই মনে রাখবো। তাহলে 8/5 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যাবে, এই যে আমাদের এই যে এইখানে যে প্রথম লাইনের লাস্টে যে সংখ্যাটা সেটা আসবে সামনে, আর এই যে এখানে যে সংখ্যাটা সেটা যাবে হচ্ছে পরে। তাহলে 9/8 এর 5/8, অর্থাৎ এখানে আমরা সরাসরি গুণন চিহ্ন দিতে পারতাম। তো এর পরিবর্তে আমরা গুণন দিয়ে দিলাম, তাহলে লব লব গুণ হর হর গুণ আমরা রাখলাম। তাহলে আমরা এখন দেখেন এই যে উপরের 8 নিচের 8 বাদ দিতে পারি, উপরে থাকে 5 নিচে হচ্ছে 9। তাহলে আমরা বলতে পারি হচ্ছে 9/5 বর্গমিটার, অর্থাৎ 8/5 ডেসিলিটার রং দ্বারা 9/5 বর্গমিটার রঙিন করা যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি।
এখন দেখেন 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে কি বলা আছে যে হিসাব করো। 1 নম্বরে দেওয়া আছে 6/7 ভাগ 2। তো এই যে ভাগ দেওয়া আছে এটা একটা ভগ্নাংশ, 2 তার নিচে আমরা 1 চিন্তা করি, এটা একটা ভগ্নাংশ চিন্তা করতে পারি। তো এই যে ভাগ, যখন আমাদেরকে দুইটা ভগ্নাংশের ভিতরে ভাগ চিহ্ন দেওয়া থাকবে, তো এই ভাগ চিহ্নটা আমরা হচ্ছে গুণন চিহ্নে রূপান্তর করার জন্য প্রথমে যে ভগ্নাংশটা দেওয়া থাকবে সেটা ঠিকই রাখবো, এরপর এই ভাগটাকে গুণন চিহ্ন দিয়ে দেব, আর এই যে এই ভগ্নাংশের হর হচ্ছে 1, সেই 1 যাবে উপরে, আর লব হচ্ছে 2, সেটা আসবে নিচে। কেন? এই যে ভাগ থেকে গুণন করলাম, প্রথম ভগ্নাংশটা যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে। যখন ভাগ থেকে গুণন করব তখন এই ভগ্নাংশের নিচে যেটা থাকবে সেটা যাবে উপরে, আর উপরেরটা আসবে নিচে। তাহলে 1 ছিল আমাদের হচ্ছে নিচে, তো সেটা গেল উপরে, আর 2 ছিল উপরে, সেটা আসলো নিচে। তো এখন গুণন হয়ে গেল দুইটা ভগ্নাংশ, তাহলে লব লব গুণ, হর হর গুণ। তাহলে 6 আর 1 গুণ করলে 6 কে 6, 7 আর 2 গুণ করলে 7 2 গুণ 14, ঠিক আছে। তো এটাকে যদি আমরা হচ্ছে 3 দ্বারা কাটি, 6 কে 3 দ্বারা কাটলে 6কে যদি আমরা হচ্ছে 2 দ্বারা যদি কাটি, 6কে 2 দ্বারা কাটলে 3, 14কে 2 দ্বারা কাটলে 7, 7 2 গুণ 14। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, দেখেন 3/5 ভাগ 3। তাহলে প্রথম ভগ্নাংশ যেমন ছিল রাখলাম, ভাগটাকে গুণন চিহ্ন দিয়ে দিলাম, তাহলে 3-এর নিচে 1 ছিল, সেটা গেল উপরে, আর উপরে ছিল 3, সেটা আসলো নিচে। তাহলে লব লব গুণ, হর হর গুণ। তো এই 3 আর এই 3 বাদ যাবে, ঠিক আছে, যেহেতু দুইটা ভগ্নাংশ গুণন আকারে আছে, উপর নিচ কাটাকাটি যায় যদি সেম কিছু জিনিস থাকে। এখন আমরা হচ্ছে উপরে থাকে 1, নিচে থাকে 5, তাহলে 1/5, এটাই হচ্ছে অ্যান্সার। তো এটার ক্ষেত্রে দেখেন, তাহলে প্রথম ভগ্নাংশটা রাখলাম, ভাগটাকে গুণন চিহ্ন দিয়ে দিলাম, নিচে 1 ছিল, সেটা গেল উপরে, আর উপরে 4 ছিল, সেটা আসলো নিচে। তাহলে 5 আর 1, 5 অক্টে 5, আর 4 আসতে 32। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এরপরে যদি আমরা 4 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন 9/8 ভাগ 6। তাহলে প্রথম ভগ্নাংশটা রাখলাম, ভাগটাকে গুণন চিহ্ন দিয়ে দিলাম, 6-এর নিচে 1 ছিল, সেটা গেল উপরে, আর 6টা আসলো নিচে। তাহলে আমরা 9 আর 6 যদি কাটাকাটি করি 3 দ্বারা, 3 3কে 9, 3 2 গুণ 6, তাহলে 3 আর 1, 3 অক্টে 3, 8 2 গুণ 16, এটাই হচ্ছে অ্যান্সার। এই ভগ্নাংশটার ক্ষেত্রে প্রথম ভগ্নাংশটা রাখলাম, ভাগটাকে গুণন চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এই ভগ্নাংশের হরটা গেল উপরে, আর লবটা আসলো নিচে, ঠিক আছে। 3 আর 7, 3 7 21, 5 2 গুণ 10। সেমভাবে এই ভগ্নাংশটার ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করি, 2/9 আমরা রাখলাম, ভাগটাকে গুণন চিহ্ন দিয়ে দিলাম, তাহলে কি হবে, হরটা যাবে লবে, লবটা আসবে হরে, তাহলে 4 উপরে গেল, 9 আসলো নিচে, 4 2 গুণ 8, 9 9 81। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা 7 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তাহলে 2/3 আমরা রাখলাম, ভাগটাকে গুণন চিহ্ন দিয়ে দিলাম, তাহলে আমাদের 6টা যাবে হচ্ছে উপরে, আর 5টা আসলো নিচে। আমরা যদি 3 আর 6 যদি একটু কাটাকাটি করি, 3 দ্বারা যদি কাটি, 3 অক্টে 3, 3 2 গুণ 6, 2 2 গুণ 4, 5 অক্টে 5। তো এটাই অ্যান্সার। সেমভাবে এটার ক্ষেত্রে যেমন ছিল রাখলাম, ভাগটাকে গুণন চিহ্ন দিয়ে দিলাম, 9 যাবে উপরে, 8 আসলো নিচে। এখন 8 আর 2 যদি কাটাকাটি করি 2 দ্বারা, 2 অক্টে 2, নিচে হচ্ছে 4 2 গুণ 8, তাহলে উপরে হয় 9, আর হচ্ছে 4 5 20। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা 9 নম্বর প্রশ্নটা লক্ষ্য করি, দেখেন রাখলাম, ভাগটাকে গুণন চিহ্ন দিয়ে দিলাম, তাহলে 9 গেল উপরে, 8 আসলো নিচে। 9 আর 3 যদি কাটাকাটি করি, 3 দ্বারা, 3 অক্টে 3, এখানে আমরা 1 মনে মনে ধরতে পারি, ঠিক আছে। আর 9কে 3 দ্বারা কাটলে 3 3কে 9। তো দেখেন উপরে আবার হচ্ছে 2 আর 8 যদি 2 দ্বারা যদি কাটি, তাহলে 2 অক্টে 2, আর এখানে হচ্ছে 4 2 গুণ 8, তাহলে 1 আর 3 গুণ করলে 3 অক্টে 3, 4 অক্টে 4, ঠিক আছে। সেমভাবে এটার ক্ষেত্রে দেখেন, প্রথম ভগ্নাংশটা রাখলাম, ভাগটাকে গুণন চিহ্ন দিয়ে দিলাম, হরটা গেল উপরে, আর লবটা আসলে হচ্ছে নিচে। এখন আমরা যদি 15 আর 5 যদি 5 দ্বারা যদি কাটি, তাহলে এখানে আমরা বলতে পারি 5 অক্টে 5, আর এখানে হচ্ছে 3 5 15, 3। তাহলে 8 আর 2 যদি আমরা কাটাকাটি করি, তাহলে 2 অক্টে 2, 4 2 গুণ 8, 1 আর 3, 3 অক্টে 3, 4 অক্টে 4। তো এটার ক্ষেত্রেও 3/4। সেমভাবে এটা এই ভগ্নাংশ 11 নম্বরটা যদি দেখি, তাহলে প্রথম ভগ্নাংশটা রাখলাম, ভাগটাকে গুণন চিহ্ন দিয়ে দিলাম, 9 গেল উপরে, 4 আসলো নিচে। 3 আর 9 যদি আমরা কাটাকাটি করি, তাহলে 3 অক্টে 3, 3 3কে 9, এই দুটাকে যদি আবার 2 দ্বারা কাটি, 2 অক্টে 2, 2 2 গুণ 4, তাহলে 1 আর 3, 3 অক্টে 3, 2 অক্টে 2, তাহলে 3/2। এটাই হচ্ছে অ্যান্সার।
এরপরে আমরা যদি 12 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি দেখেন, তাহলে প্রথম ভগ্নাংশটা রাখলাম, ভাগটাকে গুণন চিহ্ন দিয়ে দিলাম, তাহলে হরটা গেল উপরে, লবটা আসলো নিচে। আমরা 7 আর 28কে যদি আমরা 7 আর 28কে যদি 7 দ্বারা কাটি, তাহলে 7 অক্ষে 7, 4 7 28, এই দুটাকে যদি আবার 5 দ্বারা কাটি, তাহলে 5 অক্ষে 5, 3 5 15, তাহলে 1 আর 4, 4 অক্ষে 4, 1 আর 3, 3 অক্ষে 3। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে এই ভগ্নাংশটার ক্ষেত্রে 7 আমরা রাখলাম, ভাগটাকে গুণন চিহ্ন দিয়ে দিলাম, তাহলে 9 গেল উপরে, 5 আসলো নিচে। তো এটাকে একটা ভগ্নাংশ চিন্তা করলে, তাহলে 7 আর 9, 7 নং 63, 1 আর 5, 5 অক্ষে 5। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যান্সার। সেমভাবে আমরা 14 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি দেখেন, তাহলে 8টা আমরা রাখলাম, ভাগটাকে গুণন চিহ্ন দিয়ে দিলাম, 7টা গেল উপরে, 6টা আসলো নিচে। এখন যদি 8 আর 6 যদি আমরা কাটাকাটি করি, আমরা যদি 2 দ্বারা যদি কাটি, তাহলে 4 দুগুণ 8, 3 দুগুণ 6। ঠিক আছে, তাহলে 4 আসতে 4 সাথে 28 আর নিচে হচ্ছে 3। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা সর্বশেষ 15 আর 16 নম্বর প্রশ্ন দুইটা একটু দেখি দেখেন। তো এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, আগে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। 4 আর 2, 4 দুগুণ 8 আর 1 9 আর নিচে হচ্ছে 4। আর এখানেও 4 দুগুণ 8 আর 1 9, নিচে হচ্ছে 4, তাহলে 9/4। তো আমরা প্রথম ভগ্নাংশটা রাখলাম, ভাগটাকে গুণন চিহ্ন দিয়ে দিলাম, তাহলে আমাদের হচ্ছে কি হয়ে যাবে, 4 যাবে উপরে, 9 আসবে নিচে, সেটা আসলো। এখন দেখেন উপরেও 9 নিচেও 9 বাদ যায়, উপরে নিচে 4 উপরে 4 বাদ যায়, তাহলে বাদ গেলে থাকে হচ্ছে 1। তো একই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা যদি 16 নম্বর প্রশ্নটা দেখি, তাহলে 11 রাখলাম, এটা যেহেতু মিশ্র অপরকৃত করব, 4 দুগুণ 8 আর 1 9, নিচে হচ্ছে 4। তো ভাগটাকে গুণন চিহ্ন দিয়ে দিলাম, তাহলে 9টা আসবে নিচে, 4টা যাবে উপরে, তাহলে 4/9, তাহলে 4 11 44, নিচে হচ্ছে 9। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন দেখেন আমাদের যে 6 নম্বর প্রশ্নটা আছে, আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে বলা আছে 6 সমস্ত 5/2 মিটার তার যদি আমরা 5/4, 4/5 মিটার করে টুকরা করি, তাহলে কত টুকরা হবে। তো দেখেন, এত মিটার হচ্ছে একটা তার, ঠিক আছে। তো আমরা যদি এত করে টুকরা করি, 4/5 মিটার করে যদি টুকরা করি, মোট এত মিটার হচ্ছে একটা তার, এটাকে যদি 4/5 মিটার করে টুকরা করি, তাহলে কত টুকরা হবে। তাহলে আমাদের কি করতে হবে, এই মোট তারটাকে আমাদের এটার দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, মোট তারটাকে কি করতে হবে, এটা দ্বারা ভাগ করতে হবে। যেহেতু এত এত এতটুকু করে টুকরা করা হয়, পুরো এত মিটার একটা তারকে, তা এতটুকু এত মিটার করে টুকরা করা হয়, তাহলে মোট তারকে এটা দ্বারা ভাগ করলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। তো দেখেন, তাহলে দেওয়া আছে তারের দৈর্ঘ্য হচ্ছে 6 সমস্ত 5/2 মিটার। তো এটাকে যদি আমরা হচ্ছে কি করি, অপরকৃত করি, তাহলে 5 6 30, 30 আর 2 32, নিচে হচ্ছে এই 5 5। ঠিক আছে, 32/5 মিটার। তাহলে এত মিটার করে টুকরা করলে টুকরার সংখ্যা হবে, এই যে আমাদের মোট তার, এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তো ভাগটাকে আমরা কি করব, গুণন চিহ্নে রূপান্তর করব, তাই না। তো তাহলে প্রথম যে ভগ্নাংশ যেমন ছিল আমরা রাখলাম, ভাগটাকে গুণন চিহ্ন দিয়ে দিলাম, তাহলে 5 যাবে উপরে, 4 আসবে নিচে। এখন 32 আর 4 যদি আমরা কাটাকাটি করি, 32কে আমরা যদি হচ্ছে 4 দ্বারা কাটি, তাহলে 4 আসতে 32, এই 4কে 4 দ্বারা কাটলে 4 অক্ষে 4, আর এই 5 বাদ যায়। ঠিক আছে, 5 এই 5 আর এই 5কে 5 দ্বারা ভাগ করলে 5 অক্ষে 5 হবে, এখানেও 5 অক্ষে 5 হবে। তো 8 আর 1, 8 অক্ষে 8, আর নিচে 1 আর 1 1 অক্ষে 1, 8কে 1 দ্বারা ভাগ করলে 8 হবে, অর্থাৎ 8 টুকরা হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের যে 7 নম্বর প্রশ্নটা আছে, আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে কি বলা আছে যে 9/7 বর্গমিটার একটি দেয়াল রঙিন করতে, 9/7 বর্গমিটার একটি দেয়াল রঙিন করতে 3/4 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে। তো আমরা প্রথমের দিকে যে প্রশ্নগুলো সমাধান করেছিলাম এইরকম প্রশ্নগুলো, তো এখানে একটা পূর্ণ অংশ দেওয়া ছিল, ঠিক আছে, তার মান একটা ভগ্নাংশ দেওয়া ছিল, আর লাস্টে আমাদের হচ্ছে কি করতে বলেছিল, একটা ভগ্নাংশের মান বের করতে বলছিল। কিন্তু এখানে কি দেওয়া আছে, একটা ভগ্নাংশ দেওয়া আছে, এখন লাস্টে আমাদের একটা পূর্ণ অংশের মান বের করতে বলতেছে, তাই না। তো অবশ্যই মনে আছে, আমরা জানি যখন আমাদের হচ্ছে একটা ভগ্নাংশের মান বের করতে বলতো, অর্থাৎ পূর্ণ অংশের মান দেওয়া আছে, ভগ্নাংশের মান বের করতে বলতে, তখন আমরা কি করতাম, গুণ করতাম। এতটুকু তো আমাদের মনে আছে, আশা করা যায়। তো আচ্ছা, আমরা আগে এই প্রশ্নটার ক্ষেত্রে দেখি যে আসলে আমাদেরকে কার মান বের করতে হবে। তো আমাদেরকে
1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে, অর্থাৎ কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে এটা বের করতে বলা হচ্ছে। তাহলে এটাকে আমরা রাখবো কি প্রথম লাইনের শেষে। তাহলে আমাদের যেটা ক্লু দেওয়া ছিল, দেখেন এখানে বলা ছিল এত বর্গমিটার একটি দেয়াল রঙিন করতে এত ডেসিলিটার রং লাগে। তাহলে আমরা বলতে পারি এত ডেসিলিটার রং দ্বারা এত বর্গমিটার দেয়াল রঙিন করা যায়। তাহলে 3/4 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 9/7 বর্গমিটার। ঠিক আছে, তো আমাদের যেহেতু এখন এখানে বলতেছি যে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে, অর্থাৎ একটা পূর্ণাংশ দেওয়া আছে তার মান বের করতে বলতেছে। তাহলে আমরা এখন কি করব, ভগ্নাংশ থাকলে আমরা গুণন করেছিলাম, যেহেতু এখন পূর্ণাংশ মান বের করতে বলতেছে তাহলে আমরা কি করব, ভাগ করব। ঠিক আছে, আমাদের এই যে প্রথম যে অংশটা থাকবে সেটাকে আমরা এটা দ্বারা ভাগ করব। তাহলে লিখব যে 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যাবে, এই প্রথম অংশটাকে এই অংশটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগের ক্ষেত্রে কি জানি, আমরা ভাগটাকে যদি গুণন চিহ্নে রূপান্তর করতে চাই তাহলে কি করব, প্রথম ভগ্নাংশটা ঠিক রাখবো, ভাগটাকে গুণন দেব, এই কারণে কি হবে, হরটা যাবে উপরে, লবটা আসবে নিচে। এখন আমরা হচ্ছে 9 আর 3 যদি কাটাকাটি করি, 3 দ্বারা 3কে কাটলে 3 অক্ষে 3, 9 দ্বারা 9কে 3 দ্বারা কাটলে 3 3কে 9, তাহলে 3 আর 4 3 4 12, 7 আর 1 গুণ করলে 7 অক্ষে 7। তো এটাকে যদি মিশ্র করি তাহলে আমরা 12-র ভেতরে 7 কত বাদ যায়, 1 বাদ যাবে, তাহলে 1, তাহলে 7 অক্ষে 7, 7-এর সাথে 5 যোগ করলে 12, তো যেহেতু 5 অবশিষ্ট থাকতেছে সেটা যাবে হচ্ছে লবে, আর হর যেটা আছে সেটাই, তাহলে 1 সমস্ত 7/5। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা যদি 8 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন এত কেজি, 2 সমস্ত 7/6 কেজি। তাহলে 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি বের করতে বলছি, দেখেন 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে, কত অংশ নিতে হবে বা কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে সেটা বের করতে বলতেছে। তাহলে আমরা বলতে পারি যে 2 সমস্ত 7/6 কেজি ধাতব নলের ওজন, আচ্ছা 5 মিটার দৈর্ঘ্যের এটা দেওয়া ছিল। তো দেখেন এটাকে আমরা এভাবে লিখেছি যে 2 সমস্ত 7/6 কেজি ওজনের ধাতব নলের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। ঠিক আছে, এখানে দেওয়া ছিল 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন এত কেজি। তো আমরা সেটাকে একটু এভাবে লিখলাম যে এত কেজি ওজনের ধাতব নলের দৈর্ঘ্য 5 মিটার, 5 মিটার দৈর্ঘ্যের ওজন হচ্ছে এত। তো এটাকে আমরা বিপরীতভাবে লিখলাম যে এত কেজি ওজনের ধাতব নলের দৈর্ঘ্য 5 মিটার। ঠিক আছে, তো দেখেন এখন আমাদেরকে কি বের করতে বলছে যে 1 কেজি ওজনের নল পেতে, তাহলে একটা পূর্ণ অংশের মান বের করতে বলতেছে, তাই না? তাহলে আমরা কি করব, যেহেতু পূর্ণ অংশের মান বের করতে বলছি তাহলে আমাদের ভাগ করতে হবে। এই যে লাস্টে যে অংশটা, প্রথম লাইনের লাস্টের অংশটাকে প্রথম লাইনের শুরুতে যেটা ছিল সেটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে 5/2 সমস্ত 7/6 মিটার। তো এটাকে যদি আমরা অপরকৃত করি তাহলে 7 দুগুণে 14, 14 আর 6 হচ্ছে 20, নিচে হলো 7, সাথে থাকবে। তো ভাগটাকে আমরা এখন গুণন চিহ্নে রূপান্তর করব। তাহলে 5 রাখলাম, ভাগটাকে গুণন দিয়ে দিলাম, তাহলে 7 যাবে উপরে, 20 আসবে নিচে। তাহলে 5 সাথে আচ্ছা আমরা যদি এখানে কাটাকাটি করি 5 আর 20, 5 দ্বারা যদি কাটি তাহলে 5 অক্ষে 5, 4 5-এ 20, তাহলে 7/4। ঠিক আছে, তো এটাকে আমরা হচ্ছে যদি কি করি, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে 7-এর ভিতরে 4 যায় হচ্ছে একবার, অবশিষ্ট থাকে 3, তাহলে অবশিষ্ট হবে লব, আর ভাগফলটা হবে পূর্ণ অংশ, আর যেটা হর ছিল সেটাই থাকবে। তাহলে 1 সমস্ত 4/3 মিটার। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা যদি 9 নম্বর প্রশ্নগুলো একটু লক্ষ্য করে দেখেন, এখানে দেওয়া আছে 7/15 গুণন 5/6 গুণন 3/14। তো যেহেতু সবগুলো গুণন আকারে আছে আমরা উপর নিচ কাটাকাটি করতে পারি, যেটা যেটা বাদ যায়। তো 15 আর 5 আমরা যদি 5 দ্বারা কাটি তাহলে এখানে হয় 5 অক্ষে 5, আর 15কে 5 দ্বারা কাটলে 3 5-এ 15, 3। ঠিক আছে, এখন আমরা যদি 7 আর 14 যদি কাটি, 7 আর 14, তো আমরা যদি 7 দ্বারা কাটি 7 অক্ষে 7, 7 দুগুণ 14। এখন দেখেন আমরা আবার এই 3 আর এই 3 কাটাকাটি করতে পারি। ঠিক আছে, তাহলে উপরে কি থাকে, 1 1, শুধু 1 আর 1 গুণ করলে 1 অক্ষে 1 হবে, নিচে কি 6 আর 2, তাহলে 6 দুগুণ 12, তাহলে 1/12, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে দেখেন এখানে 7/12 ভাগ 2 সমস্ত 3/1 গুণন 2/5।
তো এখানে আমরা আগে সবগুলোই কি করার চেষ্টা করব, সবগুলোই গুণন চিহ্নে রূপান্তর করার চেষ্টা করব। যেহেতু একটা ভাগ আছে এটাকে গুণন চিহ্নে রূপান্তর করতে হবে। তাহলে 7/12 রাখলাম, ভাগ, এই ভাগটা রাখলাম, এটাকে আমরা আগে হচ্ছে অপরকৃত করে নেব। 3 2 6 আর 1 7, নিচে হচ্ছে 3 গুণন 2/5। এখন আমরা ভাগটাকে গুণন চিহ্নে রূপান্তর করব। তাহলে 7/12 আমরা রাখলাম, 7/12 গুণন, তো এই ভাগের সাথে যেহেতু শুধু এই অংশটা আছে, এই অংশটার পরিবর্তন হবে, এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ এটার সামনে কিন্তু গুণন আছে, তাই না? তাই 3টা যাবে উপরে, 7টা আসবে নিচে, আর এটা যেমন ছিল তেমনই রাখলাম। এখন আমরা এই 7 আর এই 7 বাদ দিতে পারি। এই 3 আর 12 যদি আমরা কাটাকাটি করি 3 দ্বারা, তাহলে এখানে হবে 3 অক্ষে 3, আর এখানে হবে 3 4 12, 4, ঠিক আছে? 4 আর 2 যদি কাটি, তাহলে এখানে হবে 2 অক্ষে 2, আর এখানে হবে 2 2 4। তাহলে উপরে কি থাকে? 1 1, আর নিচে থাকে 2 আর 5। তাহলে উপরে কি হবে দেখেন, উপরে হবে 1 আর 1 গুণ করলে 1, নিচে হবে 5 2 10, তাহলে 1/10, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা 3 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন 9 এর 3 নম্বর। তাহলে 7/12 গুণন 2/5 ভাগ 2 সমস্ত 3/1। তো এই দুটা যেমন আছে তেমনই রাখলাম। এটা হচ্ছে আগে মিশ্র আছে, অপরকৃত করে নেব। 3 2 6 আর 1 7, নিচে হচ্ছে 3। এখন এটাকে গুণন চিহ্নে রূপান্তর করব। তাহলে এই প্রথমের ভগ্নাংশ দুটো ঠিকই থাকবে, গুণনটা ভাগটা গুণন হয়ে গেল। তাহলে 3 যাবে উপরে, 7 আসবে নিচে, তাহলে 3/7 হয়ে গেল। এখন দেখি কাটাকাটি যায় কিনা, এই 7 বাদ যায়, ঠিক আছে? 12 আর 2 যদি আমরা কাটাকাটি, আমরা 12 আর 3 যদি কাটাকাটি করি, তাহলে 3 অক্ষে 3, 3 4 12, 4 আর 2 যদি কাটাকাটি করি, 2 অক্ষে 2, 2 2 4, তাহলে 1 আর 1 গুণ করলে 1 অক্ষে 1, নিচে 5 আর 2, 5 2 10, তাহলে 1/10, এটাই হচ্ছে অ্যান্সার। এখন দেখেন আমাদের সর্বশেষ যে 10 নম্বরের প্রশ্নগুলো আছে, আমরা একটু সেগুলো লক্ষ্য করি। বলা আছে সমাধান করো। তো 10-এর 1 নম্বরে বলা আছে যে একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গমিটার। এই বাগানের 6/5 অংশ ফুল চাষ করা হয়েছে, চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার? তাহলে একটা বাগান ছিল, সেই বাগানের ক্ষেত্রফল হচ্ছে 20। তাহলে এখানে যদি একটির পরিবর্তে কথায় এক দেওয়া থাকতো, তাহলে একটি বাগানের ক্ষেত্রফল হতো 20 বর্গমিটার। তাহলে এই বাগানের হচ্ছে 6/5 অংশ ফুল চাষ করা হয়েছে। এখন চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার সেটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এখানে যেহেতু আমাদের হচ্ছে একটা ভগ্নাংশের মান বের করতে বলতেছে, এখানে একটা পূর্ণ অংশের মান দেওয়া আছে 20 বর্গমিটার, আর আমাদের একটা ভগ্নাংশের মান বের করতে বলতেছে। তাহলে পূর্ণ অংশের মান দেওয়া থাকলে আর ভগ্নাংশের মান বের করতে বললে আমাদেরকে কি করতে হয়? গুণন করতে হয়। আশা করি এতটুকু মনে আছে। তাহলে আমরা বলতে পারি যে চাষ করা অংশের ক্ষেত্রফল হচ্ছে 20 এর 6/5 বর্গমিটার। তাহলে এর পরিবর্তে আমরা গুণন চিহ্ন দিতে পারি, ঠিক আছে? এখন এই 20 আর 6 আমরা যদি কাটাকাটি করি 3 দ্বারা, আচ্ছা আমরা যদি দেখেন 2 দ্বারা যদি কাটি, 6কে 2 দ্বারা কাটলে 3 হবে, আর 20কে 2 দ্বারা কাটলে 10 হবে, ঠিক আছে? তাহলে 10 আর 5, 5 10 50, নিচে হলো 3। তো এটাকে যদি আমরা হচ্ছে কি করি, মিশ্র করি, তাহলে 50-এর ভিতরে 3 কয়বার যায়? দেখেন 3 16 48, ঠিক আছে? 3 16 48, 48-এর সাথে 2 যোগ করলে 50। তো যেহেতু 2 অবশিষ্ট, সেটা হবে লব, আর হচ্ছে হর হবে যেটা ছিল সেটাই। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা যদি 2 নাম্বার প্রশ্নটা দেখি, 10-এর 2। তো এখানে কি বলা আছে, আহমেদের কাছে 4 কেজি তেল আছে। আহমেদের কাছে কয় কেজি তেল আছে? 4 কেজি তেল আছে। তাহলে 1 লিটার তেলের ওজন হচ্ছে 7/6 কেজি। তাহলে 4 কেজি তেল আছে। এখন 1 লিটার তেলের ওজন 7/6 কেজি। তাহলে তার কাছে কত লিটার তেল আছে? তাহলে 1 লিটার তেলের ওজন যদি এত কেজি হয়, তাহলে তার কাছে কত লিটার তেল আছে সেটা বের করতে হবে। আর আহমেদের কাছে আছে হলো 4 কেজি তেল, ঠিক আছে? ঠিক আছে, তো এই তেলটাকে আমরা এখন কি করব, লিটারে পরিণত করব। অর্থাৎ আমাদের তার কাছে কত লিটার তেল আছে, কেজিটাকে লিটারে পরিণত করতে হবে। যেহেতু লিটার, তো কারণে আমরা কি করব, লিটারটা রাখবো হচ্ছে প্রথম লাইনের শেষে। তাহলে আমরা বলতে পারি যে 7/6 কেজি তেলের ওজন হচ্ছে 1 লিটার, ঠিক আছে? তাহলে 7/6 কেজি তেলের ওজন যদি 1 লিটার হয়, তাহলে 1 কেজি তেলের ওজন কত?
টুকু হবে। তাহলে আমাদের কি করতে হবে, এই যে 1কে এটা দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, প্রথমত যেহেতু আমরা এক অংশের মান বের করতেছি, তাহলে এক অংশের মান বের করতে গেলে কি করতে হবে, ভাগ করতে হবে একটা পূর্ণ অংশের মান। তাহলে একটা কি পূর্ণ অংশ, ঠিক আছে। তাহলে একটা ভগ্নাংশের মান দেওয়া আছে হচ্ছে 1 লিটার। তাহলে আমরা এখন একটা পূর্ণ অংশের মান বের করবো, এই কারণে এখানে ভাগ হবে। তাহলে 1কে আমরা ভাগ করব হচ্ছে 7/6 দ্বারা। ঠিক আছে, তো আমাদের কে বলছে হলো তার কাছে কত, তার কাছে কিন্তু আমাদের কাছে 4 কেজি কিন্তু তেল ছিল মোটে। দেখেন এখানে মোটে ছিল হচ্ছে 4 কেজি তেল। ঠিক আছে, তো এই পুরো 4 কেজিটাকে আমাদের লিটারে পরিণত করতে হবে। তো আমরা এখানে জাস্ট 1 কেজির কথা বলেছি, কিন্তু তার কাছে তো তেল আছে 4 কেজি। তাহলে 1 কেজির জন্য তেলের ওজন হয় হচ্ছে এত লিটার। তাহলে 4 কেজির জন্য কত হবে, এই 1 কেজিরটাকে 4 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমত ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটার যদি কাজ করি, তাহলে একটা রাখলাম, ভাগটাকে গুণন দিয়ে দিলাম, 7 যাবে উপরে, 6 আসলো নিচে, আর এখানে যে গুণন 4 ছিল সেটা লিখলাম। তো এই 6 আর 4 আমরা যদি 3 দ্বারা কাটি, 2 দ্বারা যদি কাটি, তাহলে 3 দুগুণ 6, 2 দুগুণ 4, তাহলে 7 আর 2, 7 দুগুণ 14, নিচে হচ্ছে শুধু 3 আছে, 3 থাকলো। তো এটাকে যদি মিশ্র করি, তো দেখেন 14-র ভেতরে 3 কয়বার যায়, 4 বার যায়, 3 4-এ 12, নিচে 2 অবশিষ্ট থাকে। তাহলে যেটা ভাগফল সেটা হবে পূর্ণ অংশ, অবশিষ্টটা যাবে লবে, আর যেটা হর ছিল সেটাই। তাহলে 4 সমস্ত 3/2 লিটার। ঠিক আছে, তাহলে 4 কেজি তেলের ওজন হবে এত লিটার। তো এখান থেকে আসলে আমরা কি দেখলাম, অবশ্যই 1 কেজি তেলের চাইতে অর্থাৎ আমাদের যে হলো 1 কেজি যে তেল, এটার পরিমাণটা আসলে বেশি, 1 লিটারের চাইতে 1 কেজি তেলের পরিমাণটা বেশি। এখান থেকে কিন্তু আমরা এটা দেখলাম। ঠিক আছে, 1 লিটার তেলের চাইতে আমাদের 1 কেজি তেলের পরিমাণটা বেশি। আচ্ছা, আমাদের 10-এর যে সর্বশেষ 3 নম্বর প্রশ্নটা আছে, আমরা যদি একটু দেখি, এখানে বলা আছে যে সাজ্জাদ সাহেবের একক দশক শতক হাজার অযুত 24,000 টাকা ছিল। সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল, তিনি এই টাকার 12/5 অংশ এতিমখানায়, 8/3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে? ঠিক আছে, তাহলে তার কাছে মোটে ছিল 24,000 টাকা। এই 24,000 টাকার 12/5 অংশ তিনি দিলেন কোথায়, এতিমখানায়, আর 8/3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দিলেন, দান করলেন। এখন তার কাছে কত টাকা আছে সেটা বের করতে হবে। তো দেখেন আমরা এটা এভাবে সমাধান করতে পারি যে সাজ্জাদ সাহেব এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট দান করলেন। তাহলে এতিমখানায় দিছিলেন 12/5 অংশ, আর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে দিছিলেন 8/3 অংশ। তাহলে মোটে কত অংশ দিলেন দেখেন, 12 আর 8-এর যেহেতু দুইটা ভগ্নাংশ এখানে যোগ করতে হবে। তো আমাদের কি করতে হবে, হরগুলো যেহেতু সমান নয়, এই কারণে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 12 আর 8-এর লসাগু হয় 24। 24কে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো, এই ভগ্নাংশের হর 12, 12 দ্বারা 24কে ভাগ করলে 2, 2 দ্বারা এখন এই ভগ্নাংশের লব 5কে গুণ করতে হবে, 5 দুগুণ 10, এরপরে প্লাস প্লাস, এই ভগ্নাংশের হর 8, 8 দ্বারা লসাগু 24কে ভাগ করলে 3 আসছে, 24 3, সেই 3 দ্বারা লব 3কে গুণ করলে 3 3-কে 9। ঠিক আছে, এখন 10 আর 9 হচ্ছে 19, আর নিচে হলো 24, তাহলে 24/19 অংশ। তাহলে তিনি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে আর এতিমখানায় 24/19 অংশ দান করলেন। তার মোট টাকাটা হচ্ছে 24 অংশ, সেই 24 অংশের 19 অংশ দান করছে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখেন এখানে মনে করি সাজ্জাদ সাহেবের মোট টাকা হচ্ছে 1 অংশ। মোট টাকাকে আমরা কত অংশ চিন্তা করলাম, 1 সম্পূর্ণ অংশ। ঠিক আছে, 1 সম্পূর্ণ অংশ, অতএব তার নিকট আছে, তাহলে তার মোট টাকা হচ্ছে 1 সম্পূর্ণ অংশ। এখান থেকে যেটা দান করছে সেটা বাদ দিতে হবে, 24/19 অংশ। তো দেখেন 1-এর নিচে কিছু নাই, মানে 1 আছে, 1 আর 24-এর লসাগু হলো 24, লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো, এই ভগ্নাংশের হর কিছু নাই, মানে 1 আছে, 1 দ্বারা 24কে ভাগ করলে 24 হবে, সেই 24 দ্বারা এই ভগ্নাংশের লব 1কে গুণ করলে 24 হবে, 24 মাইনাস মাইনাস, এই ভগ্নাংশের হর হচ্ছে 24, সেই 24 দ্বারা লসাগু 24কে ভাগ করলে 1, সেই 1 দ্বারা লব 19কে গুণ করলে 19 তো এখন 24 থেকে 19 বাদ দিলে 5, নিচে আছে 24, তাহলে 24/5 অংশ টাকা তার নিকট আছে। এই টাকাটা কি আছে, তার নিকট আছে, কিন্তু এটা তো আমরা একটা জাস্ট অংশ বের করলাম। ঠিক আছে, তো তার কাছে মোটে ছিল 24,000 টাকা। এখন এই 24,000 24/5 অংশ কত টাকা সেটা দেখাইতে হবে বের করে।
তো দেখেন, তো তাহলে আমরা বলতে পারি যে অতএব সাজ্জাদ সাহেবের কাছে আছে 24,000 এর এত টাকা। ঠিক আছে, তো এখানে আমাদের এই যে এটা আসলে সাজ্জাদ সাহেবের কাছে, এটা একটা কি ভগ্নাংশ না? তো ভগ্নাংশের মান বের করতে গেলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 24,000 এর 5/24 এত টাকা। তো এর পরিবর্তে গুণন দিয়ে দিলাম, 24,000কে 24 দ্বারা ভাগ করলে 1000 হবে, 1000 দ্বারা 5কে গুণ করলে 5,000, অর্থাৎ তার সাজ্জাদ সাহেবের কাছে আছে হলো 5,000 টাকা। তো আশা করি আমাদের আজকের যে অনুশীলনী 6-এর খ অনুশীলনী যে প্রশ্নগুলো ছিল এগুলো আপনারা বুঝতে পেরেছেন। কোথাও যদি সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।